রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিভ্রাটে ফ্রান্সের দুর্ভোগ চরমে। বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত হরমুজ, প্রোটোকল আরোপে আগ্রহী ইরান, লেবানন থেকে সেনা সরাতে নারাজ ইসরায়েল। গাজায় ইসরায়েলের শিশু হত্যা জাতিগত নিধনের অংশ বলছে জাতিসংঘের তদন্ত কমিশন, আন্তর্জাতিক আইনে বিচার দাবি ফিলিস্তিনিদের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ইতালির ১৬ শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, বন্ধ ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাটে ফ্রান্সে দুর্ভোগ চরমে উঠেছে, তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে প্রাণহানি। বিশেষজ্ঞরা বলছেন ওমেগা ব্লকের ফলেই বাড়ছে তাপপ্রবাহ। ইউরোপ জুড়ে চলছে গরমের দাপট, মাথা বাঁচাতে কাজে আসছে না ছাতা। ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানির বিভিন্ন শহরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবুও কমছে না প্রাণহানি। ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে মারা গেছেন অনেকে। তাপদাহের ফলে ইতালি ও ইংল্যান্ডের বেশ কিছু শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন এই তাপমাত্রা উঠতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে মেনে চলতে বলা হয়েছে বাড়তি সতর্কতা, বন্ধ করে দেয়া হয়েছে শত শত স্কুল। উচ্চ তাপমাত্রার ফলে ইতালিতে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আগের বছরগুলোর তুলনায় গরম অনেক বেড়েছে, এটা অসহ্য। এয়ার কন্ডিশনার ছাড়া ঘরের ভেতরেও থাকা যায় না। ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০২১ সালের ১২ আগস্ট। সিসিলি দ্বীপে সেবার তাপমাত্রা উঠেছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিশ্লেষকরা বলছেন এবারে আরো দীর্ঘস্থায়ী হিটডোম বা তাপবলয় সৃষ্টি হতে পারে। এটি একটি বায়ুমণ্ডলীয় ধরন, একে ওমেগা ব্লক বলা হয়। এটি উত্তর আফ্রিকা ও সাহারা থেকে গরম বাতাস টেনে আনছে এবং এ কারণেই আমরা এই প্রচন্ড তাপ অনুভব করছি। গ্রিসে শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপের কারণে দাবানল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন এবার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সুইজারল্যান্ডে প্রথম দফার পর এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের সাথে একটি ন্যায্য চুক্তির চেষ্টা চলছে। অন্যদিকে ট্রাম্পের অমত সত্ত্বেও ইরান যুদ্ধ বন্ধে ভোট দিয়েছে মার্কিন সিনেট। এদিকে ওয়াশিংটনে পঞ্চম দফা আলোচনাতেও লেবানন থেকে না সরানোর বার্তা দিয়েছে ইসরায়েল। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী দিয়ে ফের শুরু হলো পণ্যবাহী জাহাজের আনাগোনা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম দফার আলোচনা শেষে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছে ওয়াশিংটন ও তেহরান। সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের সাথে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে কাজ করছে তার প্রশাসন। তবে প্রেসিডেন্টের অবস্থানের বাইরে গিয়ে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের পক্ষে ৫০-৪৮ ভোটে ঐতিহাসিক রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এদিকে পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের অবাধ প্রবেশের মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলমান কোনো চুক্তির আওতাভুক্ত হবে না। অন্যদিকে সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে মার্কিন মধ্যস্থতায় ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল ও লেবাননের পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা। রিপোর্ট নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার পর হরমুজ প্রণালীতে আটকা পড়া ১১,০০০ নাবিককে নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর প্রণালীটি বন্ধ করে দিয়েছিল ইরান। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, বেড়েছে বাণিজ্যিক জাহাজের আনাগোনা। নাবিকদের সরিয়ে নিতে জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমএর উপর কার্যক্রমটি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। আইএমও জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করে সবার সাথে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে এই উদ্ধার কাজ চলবে। নৌপথটি নির্বিঘ্ন করতে ফ্রান্স যুক্তরাজ্যের মিশনে যোগ দিচ্ছে ডেনমার্ক।
আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে জোট বাঁধলে তা বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার মস্কোয় তিনি জানান, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের বিভাজনমূলক জোট পরিস্থিতিকে আরও জটিল করবে। এ সময় ফিলিস্তিন পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ জানান ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন আটকে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে, তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই স্থায়ী শান্তি সম্ভব নয় বলে সতর্ক করেন ল্যাভরভ। Украинцы привезли свои предложения о том, на каких условиях прекратить. গাজা ও পশ্চিম তীরে শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এক তদন্ত প্রতিবেদনে এমন দাবি করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। তাদের দাবি, অন্তত 50,000 বা 30% শিশু পরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার। জাতিগত নিধনের লক্ষ্যে চালানো এই হত্যাযজ্ঞের আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের ভূমি দখল ও মানুষ হত্যা। বোমা বর্ষণের ফলে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মরদেহ। এর মধ্যে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রায় 30% বা 50,000 শিশু হতাহত হয়েছে। পরিকল্পিত এই হত্যাযজ্ঞকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের শামিল বলে অভিযোগ করেছে কমিশনটি। ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা, নির্যাতন এবং তাদের জন্য অপরিহার্য শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো ধ্বংসের অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। এ সময়ে 20,000-এর বেশি শিশু নিহত এবং 44,000-এর বেশি আহত হয়েছে। শিশুদের টার্গেট করার মাধ্যমে ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকার দুর্বল করার চেষ্টা হয়েছে বলেও দাবি কমিশনটির। প্রতিবেদনটিকে তেল আবিব ভিত্তিহীন আখ্যা দিলেও আন্তর্জাতিক আইনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ফিলিস্তিনিরা। 2025-এর অক্টোবরে হামাসের সঙ্গে শান্তি চুক্তির পরও প্রায় 3,500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। নীরব দাস, নিউজ 24। রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত যুক্তরাজ্য গত এক দশকে 6 জন প্রধানমন্ত্রী দেখেছে। এবার 7ম প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে আসতে পারেন অ্যান্ডি বার্নহাম। তবে যিনি ক্ষমতায় আসুন, তাকে লড়তে হবে একই অর্থনৈতিক সংকটের সঙ্গে। দেশের নতুন সরকারের সামনে অপেক্ষা করছে সরকারি ঋণ নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং আবাসন খাতের চরম স্থবিরতা কাটানোর মতো কঠিন পরীক্ষা। খাদ্যপণ্যের দাম 40% বেড়ে যাওয়ায় চরম হতাশায় ব্রিটিশ জনগণ। বর্তমান সরকারের কঠোর ঋণ নীতির কারণে চাইলেই নতুন বিনিয়োগ আনা সম্ভব নয়। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই হবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য। দেশটিতে কর্মসংস্থান তলানিতে, বেকারত্ব বাড়ছে লাফিয়ে। উচ্চ করের কারণে খুচরা ব্যবসা ও সেবা খাতে চাকরির সুযোগ কমেছে ব্যাপক হারে। নতুন সরকারকে দক্ষ জনবল তৈরির পাশাপাশি তরুণদের এই বেকারত্ব সংকট অবিলম্বে দূর করতে হবে। বাড়তি দুশ্চিন্তা হলো প্রতিরক্ষা ও কল্যাণ খাতের বিশাল ব্যয়। জিডিপির 3.5% প্রতিরক্ষায় ব্যয় এবং বয়স্ক ভাতা সহ নানা খাতের খরচ মেটাতে সরকারি কোষাগারে বড় টান পড়বে, যা সামলানো বেশ কঠিন। তরুণ প্রজন্মের জন্য বড় বাধা তীব্র আবাসন সংকট। বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে উচ্চ ভাড়ার চাপে পিষ্ট তারা। অর্থনীতি চাঙ্গা করতে নতুন সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, তবে সেই অর্থের যোগান দেয়াই মূল প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কলকাতার ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক পোস্ট ঘিরে এই বিতর্ক আরও বাড়ে। এক্সে পোস্টে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি দীর্ঘদিনের একটি ঐতিহাসিক ভুল সংশোধনের পদক্ষেপ। দাবি করেন, সড়কটি এক ব্যক্তির নামে ছিল, যার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে। তবে এমন দাবির সমালোচনাও করছেন অনেকে। বিরোধী শিবির বলছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী নয়, তার চাচা হাসান সোহরাওয়ার্দীর সম্মানে সড়কটির নামকরণ হয়েছিল। গেল 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে সড়কটির নাম পরিবর্তন করে রাখা হয় গোপাল মুখার্জি রোড। এই ছিল গ্লোবাল টাইমে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।